দেখো পরিবেশের পার্ট থেকে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন দিচ্ছে। তো WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষাতেও ধরে নাও পরিবেশ থেকে বা এনভায়রনমেন্ট থেকে প্রশ্ন আসবেই আসবে। তো আজকে আমরা ইকোলজি এবং ইকোসিস্টেম থেকে বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন সলভ করব, যেগুলো কিন্তু WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো আজকে প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখে নাও কি রয়েছে। বলেছে কোন স্থানের জীবগোষ্ঠী এবং পরিবেশের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক তার ফলে কোন অবস্থার সৃষ্টি হয়। দেখো আমাদের পরিবেশের মধ্যে বিভিন্ন জীব রয়েছে, জীবের মধ্যে উদ্ভিদ রয়েছে, প্রাণী রয়েছে, অণুজীব রয়েছে, ভাইরাস ব্যাকটেরিয়া এরা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে পরিবেশের বিভিন্ন উপাদান যেমন জল, যেমন বায়ু, যেমন মাটি এগুলো রয়েছে। তো এগুলোকে একসঙ্গে আমরা কি বলি? বাস্তুতন্ত্র বলি। ইকোসিস্টেম যার নাম তাকেই আমরা কিন্তু বাস্তুতন্ত্র বলে দিই। তো অপশান এ কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্ন দেখে নাও। বলেছে সর্বপ্রথম এই ইকোসিস্টেম শব্দটা কে প্রবর্তন করেছিলেন? পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইকোসিস্টেম, দেখো নামটা কি? ইকোসিস্টেম ইংলিশ টার্ম। ইংলিশ টার্মকে ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেট করলে বাংলায় কি আসে? বাংলায় আসে বাস্তুতন্ত্র। তাহলে এই ইকোসিস্টেমকে ট্রান্সলেট করেছেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে টার্নসলে। মনে রাখবে ট্রান্সলেশন থেকে টার্নসলে। তাহলে ইকোসিস্টেম ইংলিশ নাম, ট্রান্সলেশন করেছেন টার্নসলে। এখান থেকে মনে রাখবে টার্নসলে হচ্ছে তোমার ইকোসিস্টেম শব্দটা প্রথম ব্যবহার করেছেন। পরের প্রশ্ন বলেছে ইকোলজির কার্যকরী সংজ্ঞা কে দিয়েছেন? ইকোলজি মানে হচ্ছে বাস্তুবিদ্যা। ইকোসিস্টেম মানে বাস্তুতন্ত্র, ইকোলজি হচ্ছে বাস্তুবিদ্যা। দেখো ইকোলজি, লজিক কেমন একটা ব্যাপার আছে। তো এই লজিক্যাল জিনিসপত্র কি এখনকার দিনে চলে, কিন্তু লজিক্যাল জিনিসপত্র সেকেলে চলতো না। সেকেলে মানে আগেকার দিনে চলতো না। তো সেকেল থেকে আসবে হেকেল, এবং লজিক্যাল জিনিসপত্র সেকেলে চলতো না, তাহলে হেকেলে চলতো না। এখানে মনে রাখবে বিজ্ঞানী হেকেল। তাহলে সেকেল থেকে আসছে হেকেল, এরকমভাবে তুমি পরীক্ষার হলে মনে রাখতে পারো। ইকোলজি লজিক্যাল জিনিস আমাদের সেকালে চলতো না, একালে চলে, সেখান থেকে আসবে আমাদের হেকেল। পরের প্রশ্নে চলে এসো। বলেছে বাস্তুতন্ত্রের কোন স্থানের সমগ্র উদ্ভিদকুলকে কি বলা হয়? আমাদের বাস্তুতন্ত্রের মধ্যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চল, যেমন পাহাড়ি অঞ্চল হতে পারে, বা সামুদ্রিক অঞ্চল হতে পারে, বা বনভূমি হতে পারে। তাহলে এই বিভিন্ন জায়গায় আলাদা আলাদা আমাদের কি রয়েছে? ইকোসিস্টেম রয়েছে, বাস্তুতন্ত্র রয়েছে। প্রত্যেক জায়গায় আলাদা রকমের উদ্ভিদ রয়েছে, প্রত্যেক জায়গায় আলাদা রকমের জীব, প্রাণী, অণুজীব এগুলো রয়েছে। তো এই যে উদ্ভিদকুল, সমগ্র উদ্ভিদকুলকে কোনো বাস্তুতন্ত্রে আমরা বলি ফ্লোরা। দেখো ফ্লোরা থেকে মনে রাখবে ফ্লাওয়ার থেকে মনে রাখবে উদ্ভিদকুল। তাহলে ফ্লোরা হচ্ছে ফ্লাওয়ার, ফুল কাদের হচ্ছে? উদ্ভিদদের হচ্ছে। তাহলে আমরা বলছি উদ্ভিদকুলকে ফ্লোরা। আর ফনা কারা তুলছে? না জীবেরা তুলছে, তাই তো, সাপ। তাহলে সেখান থেকে মনে রাখবে প্রাণী। তাহলে প্রাণীকুলকে আমরা কি বলছি? ফনা বলছি। উদ্ভিদকুলকে ফ্লাওয়ার থেকে ফ্লোরা বলছি। তাহলে ফ্লোরা হয়ে গেল আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলে দিই যে এই ফ্লোরা এবং ফনা এখান থেকে আরেকটা কোশ্চেন পরীক্ষায় দিয়ে দেয় যে রেড ডেটা বুক, এই যে বুক দেখতে পাচ্ছ লাল বুক, রেড ডেটা বুক, এই বুক কে প্রকাশ করেছেন বা এই বইয়ের মধ্যে কি থাকে? দেখো রেড ডেটা বুক প্রকাশ করে যারা, তার নাম হচ্ছে IUCN হচ্ছে এই বইটা প্রকাশ করে। এর পুরো নাম কমেন্ট বক্সের মধ্যে তুমি আমাকে বলবে IUCN এর পুরো নাম কি। এবার দেখো এই রেড ডেটা বুক এর মধ্যে কি থাকে। এই রেড ডেটা বুকের মধ্যে লাল পাতা থাকে, ঠিক আছে, লাল পাতা। এই লাল পাতার মধ্যে কি থাকে? এই লাল পেজের মধ্যে যে সমস্ত উদ্ভিদ, যে সমস্ত প্রাণী বিপন্ন অবস্থায় আছে, বিলুপ্ত প্রায় অবস্থায় আছে, মানে এরা প্রায় ধ্বংসের মুখে রয়েছে, তাদেরকে এই লাল পাতার মধ্যে রেড বুকের মধ্যে কিন্তু রেড পেজের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে নাম। আর কিছু পেজ আছে সবুজ, যাকে আমরা বলছি গ্রিন ডেটা বুক, এর মধ্যেই থাকে গ্রিন ডেটা বুক বা সবুজ পাতা। এরা কি দাদা? ঠিক আছে, এরা হচ্ছে তোমার যে সমস্ত প্রাণী আগে বিপদগ্রস্ত অবস্থায় ছিল, কিন্তু এখন তাদেরকে সংরক্ষণের মাধ্যমে তাদেরকে একটা সুষ্ঠু জায়গায় নিয়ে আসা হয়েছে, তাদের সংখ্যাকে বর্তমানে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তারা বিলুপ্ত প্রায় নয়, কিন্তু আগে বিলুপ্ত প্রায় ছিল, তাদেরকে সংরক্ষণের মাধ্যমে সেই সমস্ত উদ্ভিদ বা প্রাণীকে বর্তমানে আবার ঠিক মতো জায়গায় নিয়ে আসা হয়েছে। তাদেরকে বলা হচ্ছে, তাদেরকে রাখা হচ্ছে সবুজ পাতার মধ্যে। আরেকটা আছে কালো পাতা, ব্ল্যাক, ঠিক আছে, কালো পাতার মধ্যে কিছু উদ্ভিদ প্রাণীর নাম রেখে দেওয়া হচ্ছে। তাদের মানে কি? তাদের মানে হচ্ছে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী বিলুপ্ত হয়ে গেছে আর পাওয়া যাবে না পৃথিবীতে, তাদেরকে সংরক্ষণ করো যাই করো না কেন পাওয়া যাবে না, বিলুপ্ত হয়ে গেছে, তাদেরকে বলা হচ্ছে তোমার, তাদেরকে রাখা হচ্ছে কালো পাতার মধ্যে। যেমন ডোডো পাখি,
বিলুপ্ত হয়ে গেছে, পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এই সমস্ত প্রাণীর নাম, উদ্ভিদের নামগুলো পড়ে রাখতে হবে একটুখানি, পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসবে। চলে এসো পরের পয়েন্টে। দেওয়া আছে কোন বিজ্ঞানী সর্বপ্রথম গ্রিক শব্দ থেকে ইকোলজি শব্দটা চয়ন করেছিলেন? ইকোলজি লজিক্যাল জিনিসপত্র, সেকেলে চলতো না, একেলে চলে, আর আমাদের হেকেল ব্যবহার করেছিলেন, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের হেকেল, অপশন নাম্বার এ। যখনই আসবে ইকোলজি, লজিক থেকে মনে রাখবে সেকেল, একেল থেকে হেকেল। আর যখনই আসবে ইকোসিস্টেম, সিস্টেম ট্রান্সলেশন করতে হবে, ইকোসিস্টেমকে ট্রান্সলেশন করেছেন ট্রান্সলে। নেক্সট কোশ্চেনে চলে এসো, বলেছে রাসায়নিক পদার্থ যার দ্বারা আগাছা নাশ করা হচ্ছে, আগাছা দমন করা হচ্ছে, যারা ফসল চাষ করে কৃষকরা ইউজ করে। তো ফসলের মাঝখানে কোনো আগাছা জন্মে গেল, সেই আগাছাকে নাশ করার জন্য আগাছা নাশক ইউজ করা হয়, তাকে আমরা বলি হার্বিসাইড। অপশন সি আমাদের সঠিক উত্তর, সাইড করতে হবে। ঠিক আছে, হেলাফেলা করলে হবে না, না যে সমস্ত আবর্জনা জিনিস আছে তাকে সাইড করতে হবে, হার্বিসাইড। ঠিক আছে, তাহলে এখানে হেলথের জন্য সাইড করতে হবে, ফসলের হেলথের জন্য সাইড করতে হবে, এই জন্য নাম হচ্ছে হার্বিসাইড। তাহলে আগাছা নাশককে আমরা কি বলছি? হার্বিসাইড। এরকমভাবে মনে রাখতে পারো যে ফসলের মধ্যে এই সমস্ত জিনিস থাকলে ফসলের হেলথের ক্ষতি হবে, তাই ফসলের হেলথের জন্য এগুলোকে সাইড করে দাও, ফসলের হেলথের জন্য সাইড করে দাও, হার্বিসাইড। ক্লিয়ার? পরের কোশ্চেনে চলে এসো। পরের কোশ্চেনে যাওয়ার আগে বলি যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হার্বিসাইডের নাম, যেটা বারবার পরীক্ষায় দেয়, তার নাম একটু পড়ে রাখবে, 2,4-D। এটা বারবার কিন্তু পরীক্ষায় দিয়েছে, ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 2,4-D এর পরীক্ষায় দেয় কিভাবে? পরীক্ষায় দেয় 2,4-D এর পুরো নাম কি? 2,4-D এর পুরো নাম হচ্ছে 2,4, মনে রাখবে, ডাইক্লোরো, 2,4-ডাইক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, 2,4-ডাইক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। পরীক্ষায় অপশানে থাকবে, কোনো চিন্তা করার কারণ নেই, অপশান তুমি পেয়ে যাবে। 2,4-ডাইক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে এর কেমিক্যাল নেম বা রাসায়নিক নাম, আগাছা নাশক হিসেবে কিন্তু ব্যবহার করা হচ্ছে। পরের কোশ্চেনে চলে এসো। পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাকে বলে দিই, তোমরা যারা ভাবছো যে আমরা সামনে আরো পরীক্ষা দেব, গভর্নমেন্ট চাকরির পরীক্ষা দেব, আমরা রেলের পরীক্ষা দেব, আমরা এসএসসির পরীক্ষা দেব, আমরা পিএসসির পরীক্ষা দেব, আমরা পুলিশের পরীক্ষা দেব, কিন্তু প্রিপারেশন করব কিভাবে, এই সাবজেক্টগুলো কভার করব কিভাবে, বর্তমান দিনে এই কম্পিটিশনের যুগে আমরা টিকবো কিভাবে, তো তোমার জন্য সঠিক ঠিকানা হচ্ছে ইওর স্টাডি, যেখানে আমরা প্রত্যেকটা স্যার ম্যাডাম ডেডিকেটেডভাবে তোমাদেরকে পড়াচ্ছি, এমনভাবে পড়াচ্ছি যেখানে কনসেপ্ট থাকবে, তুমি কনসেপ্ট সহকারে এমনভাবে পড়বে যাতে কিনা একটা কোশ্চেনও কিন্তু পরীক্ষার বাইরে যাবে না। কারণ কনসেপ্ট পড়লে পারে তুমি যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবে ভাই। তুমি যদি মনে করো স্যার আমি এসএসসির পরীক্ষা দেবো, তো এসএসসি ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে পারো। তুমি যদি ভাবো আমি স্যার রেলের পরীক্ষা দেবো, তো রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে পারো। তুমি যদি ভাবো স্যার আমি পুলিশের পরীক্ষা দেবো, তো পুলিশের জন্য পুলিশের ফাউন্ডেশন ব্যাচ আমাদের মধ্যে রয়েছে, তো তুমি যুক্ত হতে পারো। প্রচুর ছেলেপিলে অলরেডি যুক্ত হয়ে গেছে, এখনও কিন্তু দেরি হয়নি, তুমি যুক্ত হয়ে যাও, তাড়াতাড়ি পড়াশোনা শুরু করে দাও, বেশি দেরি করে লাভ নেই। কারণ জো কালকার বো আজকার বো আভিকার, এখন থেকে প্রিপারেশন শুরু করে দিতে হবে। কারণ তোমার থেকে প্রতিনিয়ত প্রতিদিন গড়ে কত ছেলেপিলে এগিয়ে যাচ্ছে ভাবো, তুমি তাদেরকে ধরতে পারবে না পরে, এত সিলেবাস তারা এগিয়ে যাচ্ছে, এত পড়াশোনা করছে, এত প্র্যাকটিস করছে। তো তুমিও যুক্ত হতে পারো ইওর স্টাডি অ্যাপের মধ্যে, প্রচুর ছেলেপিলে এখানে পড়াশোনা করছে, চাকরি বাকরি পেয়েছে। তো তুমিও যদি ভালো করে পড়াশোনা করো, 1 বছরের মধ্যে তুমিও কিন্তু চাকরি বাকরি পেয়ে বেরিয়ে যেতে পারো। তো চলে এসো, পরের পয়েন্টে চলে আসছি আমাদের। পরের এই পয়েন্টগুলো দেখতে পাচ্ছ যে ছোটবেলার ঘাটতি পূরণ করা হবে, লাইভ ক্লাস পাবে, আপডেট লেভেলের কন্টেন্ট পাবে, এগুলো প্রত্যেকটাতে বলি আমি, একবার তুমি দেখে নেবে। আরও বিস্তারিত জানার জন্য কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, তুমি একবার কল করে নিতে পারো। এছাড়াও তুমি ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নিতে পারো গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে। চলে আসি পরের প্রশ্নের মধ্যে। বলেছে নিচের কোনটির মধ্যে পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র আছে? বিভিন্ন বাস্তুতন্ত্র আছে বললাম, পাহাড়ি এলাকায় বাস্তুতন্ত্র আছে আলাদা, সামুদ্রিক অঞ্চলে বাস্তুতন্ত্র আলাদা, বনভূমিতে বাস্তুতন্ত্র আলাদা, স্থলভাগেতে বাস্তুতন্ত্র আলাদা। তো সবচেয়ে বৃহত্তম বাস্তুতন্ত্র কার মধ্যে রয়েছে? দেখো, সবচেয়ে বৃহত্তম, সবচেয়ে বেশি সংখ্যক জীব, সবচেয়ে বেশি সংখ্যক উদ্ভিদ, প্রাণী, অণুজীব রয়েছে সমুদ্রের বাস্তুতন্ত্রে। কারণ আমরা জানি পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, আর সমুদ্র সবচেয়ে বড় জলভাগ এবং সেখানেই সবচেয়ে উদ্ভিদ প্রাণী এগুলো বেশি বসবাস করে। উত্তর হবে অপশন এ। পরের প্রশ্নে চলে এসো। স্যার নিম্নের কোনটি প্রথম শ্রেণীর খাদক? খাদক সম্পর্ক জানতে হবে, কোনটা প্রথম শ্রেণীর খাদক, কোনটাকে আমরা বলছি দ্বিতীয় শ্রেণীর খাদক, কোনটা গৌণ খাদক, প্রগৌণ খাদক জানতে হবে। দেখো, আমরা একটু কনসেপ্ট জেনে নিই। দেখো, যদি আমি এখানে দেখি যে সবুজ উদ্ভিদ, দেখো গম আছে বা গাজর আছে বা এখানে ঘাস রয়েছে, প্রত্যেকটা দেখো সবুজ উদ্ভিদ, এরা খাদ্য তৈরি করছে, এদেরকে বলছি আমরা স্বভোজী উদ্ভিদ। এরা হচ্ছে উৎপাদক, এরা হচ্ছে বাবা উৎপাদক। তাহলে এরা হচ্ছে উৎপন্ন করছে খাদ্য, এই জন্য এদেরকে আমরা উৎপাদক নাম দিয়ে দিচ্ছি। এবং এর দেহ থেকে, উৎপাদক থেকে খাদ্য কি হচ্ছে না, পরের দেহে যাচ্ছে, শক্তি পরের দেহের মধ্যে ট্রান্সফার হচ্ছে। যেগুলো পরের দেহের মধ্যে যাচ্ছে, যেমন ইঁদুর বলো, এখানে এই খাদ্য শৃঙ্খলের মধ্যে খরগোশ বলো, বা এই খাদ্য শৃঙ্খলে ঘাসফড়িং বলো,
এগুলো প্রত্যেকে যারা সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করছে তাদেরকে আমরা বলছি প্রথম শ্রেণীর খাদক বা প্রাথমিক খাদক। কি বলছি আমরা? প্রথম শ্রেণীর খাদক নাম দিচ্ছি। তাহলে প্রথম শ্রেণীর খাদকরা কি করছে বা প্রাথমিক খাদকরা কি করছে? সরাসরি স্বভোজী বা উৎপাদক বা সবুজ উদ্ভিদদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম শ্রেণীর খাদক বা প্রাথমিক খাদক। এবার এদেরকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করছে তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক বা গৌণ খাদক। তাহলে এই প্রথম শ্রেণীকে যারা খাচ্ছে, যেমন এখানে ঘাস ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, তাহলে এই ব্যাঙ হয়ে যাচ্ছে এখানে বাবা কি বাবা? গৌণ খাদক বা দ্বিতীয় শ্রেণীর খাদক একে যে খাচ্ছে, গৌণ শ্রেণীকে যে খাচ্ছে, সে তখন হয়ে যাচ্ছে বাবা প্রগৌণ খাদক বা তৃতীয় শ্রেণীর খাদক। আর প্রগৌণ খাদককে যে খাচ্ছে সে হচ্ছে চতুর্থ শ্রেণীর খাদক, আমরা নাম দিয়ে দিচ্ছি। তাহলে এরকম ভাবে পর শৃঙ্খল ভাবে চলছে, চেন ওয়াইজ চলছে। এই চেনগুলোকে আমরা বলছি খাদ্য শৃঙ্খল, ফুড চেন নাম দিয়ে দিচ্ছি। তাহলে এখানে কোশ্চেনে বলেছে আমাদের যে নিচের কোনটা প্রথম শ্রেণীর খাদক? প্রথম শ্রেণীর খাদক দেখো যারা সবুজ উদ্ভিদদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করবে। সাপ ব্যাঙ হবে না, এখানে ঈগল সাপ হবে না, জলজ পতঙ্গ হবে না, পতঙ্গ গবাদি পশু। অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে, অপশন বি। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেখো পরের প্রশ্ন বলেছে ইকোলজিক্যাল পিরামিডের ধারণা কে দেন? ইকোলজিক্যাল পিরামিড আমরা ছোটবেলায় পড়েছি মিশরের পিরামিড। তো মিশরের পিরামিড কেমন হয়? ত্রিকোণাকার, এরকমভাবে চলছে ত্রিকোণাকার। সেখানে প্রচুর জিনিসপত্র দিতে হয়, টন জিনিসপত্র দিতে হয়, টন জিনিসপত্র সব দিয়ে তারপরে পিরামিড তৈরি হয়। ঠিক আছে, এখান থেকে মনে রাখবে টন থেকে এলটন, ঠিক আছে, এলটন, ঠিক আছে। তাহলে এখান থেকে নাম হয়ে যাবে বিজ্ঞানী এলটন। পরের প্রশ্নে চলে এসো। বলেছে শক্তি ভিত্তিক পিরামিডের নিচে কি থাকে? শক্তি ভিত্তিক পিরামিড, যেখানে শক্তি উৎপন্ন হচ্ছে, যেখানে খাদক যে সম্পর্ক রয়েছে, আস্তে আস্তে যত ওপরের দিকে যাওয়া যায়, যত খাদক শ্রেণীর প্রাথমিক খাদক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদকে যাওয়া যায়, তত তাদের শক্তি বৃদ্ধি পায়। একে বলছি আমরা শক্তির পিরামিড। যেমন এই পিরামিডটা দেখতে পাচ্ছ, শক্তির পিরামিড। নিচে রয়েছে সবুজ উদ্ভিদ, এদের শক্তি কম। তার থেকে যারা এদেরকে যে খাদ্য হিসেবে গ্রহণ করছে প্রাথমিক খাদক, এদের শক্তি একটু বেশি। তার থেকে এদেরকে যে খাচ্ছে তাদের শক্তি আরও বেশি, এদেরকে যে খাচ্ছে তাদের শক্তি আরও বেশি। তাহলে যত ওপরের দিকে যাওয়া যাচ্ছে এদের শক্তির পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকছে। কে বলছি আমরা শক্তির পিরামিড। এই শক্তির পিরামিডের সবচেয়ে নিচে কে রয়েছে? সবচেয়ে নিচে রয়েছে সবুজ উদ্ভিদ। উত্তর কি হবে? উত্তর হয়ে যাচ্ছে উৎপাদক। উৎপাদকরা হচ্ছে তোমার স্বভোজী হয়, এরাই তোমার সবুজ উদ্ভিদ। উৎপাদক সবার নিচে রয়েছে। নেক্সট কোশ্চেন দেয়া আছে ড্যাশের ক্ষেত্রে সংখ্যার পিরামিড উল্টানো হয়। কোন পিরামিড উল্টানো হয়? দেখো এই যে খাদক সম্পর্ক, এটা যখন আমরা বার করি সংখ্যার পিরামিড, শক্তির পিরামিড, তখন এরকমভাবে পিরামিড পাওয়া যায়। যেমন আগেরটা দেখলাম আমরা, আগের কোশ্চেনে দেখলাম যে সবুজ উদ্ভিদের সংখ্যা সবচেয়ে বেশি। কোথায় গেল? এই যে সবুজ উদ্ভিদের সংখ্যা সবচেয়ে বেশি। তার থেকে যখন ওপরে যাবে তখন দেখবে প্রাথমিক খাদকের সংখ্যা কিছুটা কমে যাবে। এদেরকে যে খাবে গৌণ খাদক বা দ্বিতীয় শ্রেণীর খাদক, তাদের সংখ্যা একটু কমে যাবে। এদেরকে যে খাবে প্রগৌণ খাদক, তাদের সংখ্যা আরও কমে যাবে। এই জন্য আস্তে আস্তে আমরা এরকমভাবে নিচের দিকটা বেশি, তারপরে কম করে যাই। এরকমভাবে পিরামিড তৈরি হয়। কিন্তু দেখা যাচ্ছে যে একটা পিরামিড আছে, খাদ্যের পিরামিড, সেটা উল্টানো টাইপের হচ্ছে। নিচের দিকে বেশি নেই, নিচের দিকে কম আছে, আস্তে আস্তে ওপরের দিকে বেড়ে যাচ্ছে। উল্টানো পিরামিড। এটা কার ক্ষেত্রে হয়? এটা হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খলের মধ্যে হয়। স্যার কেমনভাবে হচ্ছে? দেখো এই যে গাছ রয়েছে, এই গাছের মধ্যে পরজীবী হিসেবে বসবাস করছে কারা? বিভিন্ন পাখি। তো একটা গাছের মধ্যে দেখবে একটা পাখি থাকে না, অসংখ্য পাখি থাকছে। তাহলে পাখির সংখ্যা বেড়ে যাচ্ছে। গাছ একটা, তাহলে পাখির সংখ্যা অনেক, তাহলে সংখ্যা বাড়ছে। তার থেকে দেখো পাখির দেহের মধ্যে বিভিন্ন রকম ছোট পরজীবী প্রাণী বসবাস করে। উকুন বলো বা এটুলি বলো, এই সমস্ত জাতীয় পদার্থ বাস করে। ঠিক আছে, জীবেরা বাস করে। তাহলে এরা হচ্ছে, এদের সংখ্যা আরও বেশি হয়। এক একটা পশু পাখির দেহের মধ্যে কি থাকে? এরা আরও বেশি পরিমাণে রয়েছে। তাহলে এদের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে। এবারে কি হচ্ছে না, এরা যখন মারা যায় বা কিছু হয়ে যায়, তখন এদেরকে খাওয়ার জন্য কি হয়? অসংখ্য ছোট এদের দেহের মধ্যে পরজীবী জন্ম নিয়ে নেয়। ব্যাকটেরিয়া বলো, ঠিক আছে, ভাইরাস বলো, জন্ম নিয়ে নেয়। ছত্রাক বলো, জন্ম নিয়ে নেয়। এদের সংখ্যা আরও বেশি হয়। তাহলে যত তুমি এই খাদ্য শৃঙ্খলের মধ্যে যত উপরের দিকে যাবে, উৎপাদক থেকে এখানে আস্তে আস্তে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর খাদকের দেহের মধ্যে যাবে, সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। এর জন্য এক্ষেত্রে কি হচ্ছে? উল্টানো পিরামিড পাওয়া যাচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খলে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট প্রশ্নে চলে এসো। বলেছে কোন খাদ্য শৃঙ্খলে বাঘ হলো? বাঘ কিরকম জাতীয় খাদক? দেখো এই যে উৎপাদক রয়েছে, উৎপাদককে খাচ্ছে প্রথম শ্রেণীর খাদক, একে খাচ্ছে দ্বিতীয় শ্রেণী, একে খাচ্ছে আমাদের তৃতীয় শ্রেণী। তাহলে এটা হচ্ছে প্রাথমিক খাদক, এটা গৌণ খাদক, এটা হচ্ছে প্রগৌণ খাদক। তাহলে উত্তর কি হবে আমাদের? উত্তর হচ্ছে এখানে দেয়া আছে দ্বিতীয় শ্রেণীর খাদক। তো দ্বিতীয় শ্রেণীর খাদকই সর্বোচ্চ রয়েছে এখানে, উত্তর দ্বিতীয় শ্রেণীর খাদক হবে। বা বললে তুমি প্রগৌণ খাদকও কিন্তু বলতে পারো। এরা হচ্ছে প্রাথমিক খাদক, এটা গৌণ, এটা প্রগৌণ।
আর এটা বললে এটা প্রাথমিক খাদক, এটা হচ্ছে তোমার দ্বিতীয় শ্রেণীর খাদক, এটা তৃতীয় শ্রেণীর খাদক। যদিও অপশানে তৃতীয় শ্রেণী থাকতো তাহলে তৃতীয় শ্রেণী করতে। এখানে কি করেছে, এখানে এখানে দ্বিতীয় শ্রেণী কেন বলেছে, কারণ দেখো ঘাস বলেছে, ঘাস, মনে করো ঘাস রয়েছে, ঘাসকে খাচ্ছে হরিণ, ঠিক আছে, হরিণকে খাচ্ছে বাঘ, তাহলে বাঘ এখানে হয়ে যাচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। এই হিসেবে এরা দ্বিতীয় শ্রেণী বলছে, ঠিক আছে, এটা প্রাথমিক খাদক, এটা দ্বিতীয় শ্রেণীর খাদক। কিন্তু আমাদের এই হিসেবে কি হচ্ছে না, বাঘ হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক বা প্রগৌণ খাদক। তো অপশান অনুযায়ী দেখে দেখেও কিন্তু উত্তর করতে হবে, ঠিক আছে। এক একটা খাদ্য শৃঙ্খল আছে, এক একটা খাদ্য শৃঙ্খলের মধ্যে এক একটা জীব, কোনো জীব আছে দ্বিতীয় শ্রেণীর খাদক হয়, কোনো জীব হয় তৃতীয় শ্রেণীর খাদক, এরকম চেঞ্জও হতে পারে। চলে এসো পরের কোশ্চেনে। দেখো এই জন্য কনসেপ্ট কিন্তু পড়তে হবে, একটু কনসেপ্ট তোমাদের জানতে হবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো, যতটা পারছি আমি এখানে পড়াচ্ছি, ঠিক আছে, সময় হাতে আমাদের একদম কম রয়েছে। চলে এসো কোশ্চেনে। শক্তিভিত্তিক পিরামিডের সবচেয়ে নিচে কি থাকে? শক্তিভিত্তিক পিরামিডের নিচে আমরা বললামই যে উৎপাদক পাওয়া যাচ্ছে, অপশন ডি আমাদের সঠিক উত্তর। পরের কোশ্চেনে চলে এসো। তৃণভোজী প্রাণী কোনটা? এখানে তৃণভোজী প্রাণী যারা সরাসরি সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করছে তাদের নাম হচ্ছে প্রাথমিক খাদক, অপশন এ আমাদের সঠিক উত্তর। পরের কোশ্চেন চলে এসো। বিয়োজক জীব কোনটা? কারা বিয়োজক হিসেবে কাজ করে পরিবেশের মধ্যে? এই যে বললাম ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা হচ্ছে বিয়োজক হিসেবে কাজ করে। কোনো জীবজন্তু বা কোনো প্রাণী যখন মারা যায় তাদের দেহের মধ্যে বসবাস করে তাদের এই কঠিন জটিল দেহকে সরল অংশে রূপান্তর করে দেয়। আমরা দেখি কোনো একটা জীব হয়তো মারা গেছে, কোনো উদ্ভিদ মারা গেছে, কিছুদিন বাদে সেটা পচে গলে একাকার হয়ে যায়, মাটির মধ্যে মিশে যাচ্ছে বা তাদের দেহ আর পাওয়া যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে তোমার কে করছে? বিয়োজকরা করছে। বিয়োজকের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া, অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলেছে বিভিন্ন প্রজাতির দ্বারা আন্তঃসম্পর্কযুক্ত অনেকগুলো খাদ্য শৃঙ্খলকে একসঙ্গে কি বলা হয়? অনেকগুলো খাদ্য শৃঙ্খল যখন একসঙ্গে মিশে থাকে তাকে আমরা কি বলি? দেখো তোমাকে একটা জিনিস দেখাই, দেখো এখানে ঘাস রয়েছে, ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খাচ্ছে ইঁদুর, ইঁদুরকে কে খাচ্ছে? ইঁদুরকে এদিকে বাজ পাখিও খেতে পারে, সাপও খেতে পারে। বা এদিকে দেখো ঘাস রয়েছে, ঘাসকে খাচ্ছে এখানে ফড়িং, ফড়িংকে ইঁদুর, ঠিক আছে, বা ফড়িংকে খাচ্ছে এখানে ব্যাং, ব্যাংকে সাপ। তাহলে এরকম ভাবে একটা খাদ্যকে অনেক কটা প্রাণী গ্রহণ করতে পারে, আবার সেই প্রাণীকে অনেক কেউ খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। তাহলে খাদ্য খাদক সম্পর্কের মধ্যে আমরা যখন দেখি যে অনেকগুলো খাদ্য শৃঙ্খল একটা জায়গায় কিন্তু রয়েছে, একটা জায়গায় কিন্তু অনেকগুলো খাদ্য শৃঙ্খল পরপর মিশে রয়েছে, একটা জালের মতো অংশ তৈরি করছে, যাকে আমরা বলছি খাদ্য জাল, ফুড ওয়েব। কি নাম দিচ্ছি আমরা? ফুড ওয়েব বা খাদ্য জাল। অপশন হয়ে যাবে আমার বি সঠিক উত্তর, অপশন বি খাদ্য জাল। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে পরের প্রশ্ন, রূপান্তরিত সৌরশক্তির এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরকে কি বলে? অ্যাকচুয়ালি কি হয় একটু জেনে নাও। প্রথমে সৌরশক্তি, আমরা জানি যে সৌরশক্তি হচ্ছে সমস্ত শক্তির উৎস, সূর্যের শক্তি সমস্ত শক্তির উৎস আমরা বলি। দেখো কিভাবে হচ্ছে যে সূর্যের যে শক্তি, এই শক্তিকে কাজে লাগাচ্ছে কারা? সবুজ উদ্ভিদরা। কোন প্রক্রিয়া? সালোক সংশ্লেষ প্রক্রিয়া। সালোক সংশ্লেষ প্রক্রিয়া এরা কি করছে না খাদ্য তৈরি করছে, নিজেরাই খাদ্য তৈরি করছে। এই জন্য এদেরকে আমরা স্বভোজী বলছি, এদেরকে আমরা উৎপাদক বলছি, এদেরকে আমরা স্বভোজী বা উৎপাদক শ্রেণীর নাম দিয়ে দিচ্ছি। কেন নাম দিচ্ছি? কারণ এরা সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে খাদ্য তৈরি করছে, খাদ্যের মধ্যে সৌরশক্তিকে আবদ্ধ করছে। আসুন দাদা আপনারা চলে আসুন আমাদের দেহের মধ্যে। তাহলে সৌরশক্তি চলে এলো উদ্ভিদদের দেহের মধ্যে, উৎপাদকের দেহের মধ্যে। এবারে এদেরকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করছে, সবুজ উদ্ভিদকে যারা খাদ্য হিসেবে খাচ্ছে তারা প্রাথমিক খাদক। তার মানে এই সবুজ উদ্ভিদের দেহ থেকে এই সৌরশক্তি এলো, সেই সৌরশক্তিটা আস্তে আস্তে পরের দেহের মধ্যে ট্রান্সফার হবে, তারপরে এর শক্তিটা আবার একে যে খাবে তার দেহের মধ্যে ট্রান্সফার হবে, দ্বিতীয় শ্রেণীর খাদক বা গৌণ খাদক। আবার একে যে খাবে প্রগৌণ খাদক, তার দেহের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। এরকম করতে করতে ট্রান্সফার হতে থাকছে এবং লাস্টে যখন মারা যাবে তখন হচ্ছে বিয়োজকরা এদেরকে আলাদা করে ফেলবে। এই যে লাস্টে এটা বিয়োজক আছে, তো বিয়োজকরা এদেরকে আবার পরিবেশের মধ্যে ফিরিয়ে দেবে এদের উপাদানগুলোকে। এরকমভাবে কি হচ্ছে? এনার্জি ফ্লো চলছে, এনার্জি ফ্লো, শক্তির প্রবাহ চলছে। তাহলে উত্তর কি হবে আমাদের? উত্তর এখানে হয়ে যাচ্ছে না এনার্জি ফ্লো, অপশন নাম্বার ডি। তাহলে সৌরশক্তির এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরকে আমরা কি বলছি? এনার্জি ফ্লো বলছি। ক্লিয়ার? চলে এসো পরের কোশ্চেনে। পরের প্রশ্ন কি বলেছে? বলেছে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ হয় এর কারণ কি? বাস্তুতন্ত্রে যে শক্তি প্রবাহ হচ্ছে সেটা একদিক থেকে অন্যদিকে প্রবাহ হচ্ছে এবং সর্বদা একমুখী হচ্ছে, উল্টো দিকে আসবে না, একদিকে হবে। সূর্য থেকে সৌরশক্তি থেকে আস্তে আস্তে সবুজ উদ্ভিদ দেহ, ওখান থেকে আস্তে আস্তে প্রাথমিক খাদক, সেখান থেকে দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, লাস্টে বিয়োজক। তাহলে পরপর কি হচ্ছে? একমুখী প্রবাহ ঘটছে। উত্তর হয়ে যাবে এখানে শক্তির একমুখী রূপান্তরকরণ ঘটছে। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলে এসো। 10% সূত্র, 10% ল, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানুষ হিসেবে যিনি জন্ম নিয়েছেন তিনি বলেছেন আমার নাম লিন্ডে ম্যান, ঠিক আছে, আমার নাম লিন্ডে ম্যান, আমি মানুষের মধ্যে কাজ করব, মানুষের জন্য কাজ করব, লিন্ডে ম্যান, ঠিক আছে, লাইক দ্য ম্যান, লিন্ডে ম্যান। 10% সূত্র দিয়েছেন, 10% সূত্র বিজ্ঞানী লিন্ডে ম্যান।
আমি মনে রাখার জন্য বলছি এরকম ভাবে, তোমাদের পরীক্ষা হলে কোশ্চেন আসলে মাথায় থাকবে, ঠিক আছে? লাইক দ্য ম্যান, লিন্ডে ম্যান 10% সূত্র, ঠিক আছে, মনে থাকবে। ক্লিয়ার? 10% সূত্র কি বলছে? বলছে এই যে সৌরশক্তি থেকে সৌরশক্তিটা আস্তে আস্তে উদ্ভিদ দেহের মধ্যে এলো, উদ্ভিদ দেহ থেকে আস্তে আস্তে প্রাথমিক খাদকে গেল। কতটা যাবে? পুরোটাই কি চলে যাবে? না, পুরোটা যাবে না। যখন এই সৌরশক্তি উৎপাদকের দেহের মধ্যে আসবে, মনে করো উৎপাদকের দেহের মধ্যে 1000 ক্যালোরি, 1000 ক্যালোরি, ক্যালোরি হচ্ছে শক্তির একক, তাহলে 1000 ক্যালোরি শক্তি এলো উৎপাদকের দেহের মধ্যে, সবুজ উদ্ভিদের দেহের মধ্যে। এবার এই উৎপাদক থেকে যখন প্রাথমিক খাদকে যাবে, মাত্র এর 10% যাবে। এর 10%, এর 10% কত হয়? 1000-এর 10% করো, 1000 ইন্টু 10/100, তাহলে কাটো, দুটো শূন্য কাটো, বাড়িতে একটু খাটো, তাহলে 10 ইন্টু 10 করলে কত আসবে? 100। 100 ক্যালোরি মাত্র যাবে পরের দেহের মধ্যে, দেখো 100 ক্যালোরি যাবে প্রাথমিক খাদকে। তার বাদ বাকিটা কোথায় যাবে? বাদ বাকিটা নিজের দেহ তৈরি করতে কাজে লাগবে, নিজের রেচন পুষ্টি এগুলো করতে কাজে লাগবে, নিজের জনন করতে কাজে লাগবে। তাহলে এই সমস্ত জায়গায় শক্তি খরচ হবে। আমি যে নিজে খাবার দাবার খাচ্ছি, এই শক্তিটা কি হচ্ছে? পুরোটাই কি আমার দেহের মধ্যে থাকছে? না আমি কাজকর্ম করছি, চলাফেরা করছি, তার জন্য খরচ হচ্ছে। তাহলে খরচ হচ্ছে, তাই তো? তাহলে খরচ হয়ে যাওয়ার পরে যেটা থাকবে তার 10% থাকবে, 10%টা পরের দেহের মধ্যে যাবে, ঠিক আছে? এরপরে গেল প্রাথমিক খাদককে যে খাবে গৌণ খাদক, তার দেহের মধ্যে 110% হচ্ছে 10 ক্যালোরি যাবে। তারপরের দেহ হচ্ছে প্রগৌণ খাদক, গৌণ খাদক থেকে যখন প্রগৌণ খাদকের দেহে যাবে, মাত্র 10-এর 10% মানে 1% শক্তি যাবে। তাহলে স্যার একটা প্রশ্ন আপনার কাছে, যে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যে বলো সবুজ উদ্ভিদরা সবচেয়ে বেশি পরিমাণে শক্তি গ্রহণ করছে, তাই তো? সৌরশক্তিটা গ্রহণ করছে, তার 10% তো পরের দেহের মধ্যে যাচ্ছে প্রাথমিক খাদকে, তার 10% তো গৌণ খাদকে যাচ্ছে, কমে যাচ্ছে, তার 10% প্রগৌণ খাদকে যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখি যে প্রাথমিক যারা খাদক, প্রাথমিক খাদকদের শক্তি কম হয়, ছোটখাটো হয়, তাই তো? আর যারা গৌণ খাদক, প্রগৌণ খাদক, তাদের দেহের মধ্যে কম শক্তি যাচ্ছে, হ্যাঁ, বাঘ সিংহ এরা। তাহলে এদের দেহ এত বিশাল আকার হচ্ছে কি করে? এদের শক্তি এত বেশি হচ্ছে কি করে? আপনি বলছেন শক্তি কমে যাচ্ছে, তো শক্তি বেশি হচ্ছে কি করে? কমেন্ট বক্সের মধ্যে তুমি আমাকে উত্তর দেবে কেন তাদের শক্তি বেশি হচ্ছে, একটু ভাবনা চিন্তা করে বলবে। চলে আসো, কনসেপ্টের ক্লাসে আমি এগুলো সব পড়াই। চলে এসো নেক্সট কোশ্চেনে চলে এসো। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে জীবজগৎকে রক্ষা করে কে? সূর্যের আমাদের অতিবেগুনি রশ্মি আছে, সূর্য মামা একদিকে ভালো আবার একদিকে খারাপ, সূর্য মামা দেবে হামা। দেখো সৌরশক্তি আসছে, ঠিক আছে, সৌরশক্তিকে আমরা ইউজ করছি, প্ল্যান্টরা ইউজ করছে, এই সমস্ত করছে, কিন্তু সৌরশক্তির মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ক্ষতিকারক রশ্মি আছে যার নাম হচ্ছে অতি বেগুনি রশ্মি, ইউভি রে বলা হচ্ছে। সৌরশক্তি থেকে, সূর্যের রশ্মি থেকে অতি বেগুনি রশ্মি ইউভি রে আসে, খুব খতরনাক রশ্মি। ওকে আটকানোর জন্য আমাদের পৃথিবীর বাইরে একটা পর্দা আছে, পুরো পৃথিবীর বাইরে স্ট্র্যাটোস্ফিয়ার আছে, স্ট্র্যাটোস্ফিয়ার এরকম একটা পর্দা দিয়ে দেওয়া হয়েছে, ওজোন স্তরের পর্দা, বলে পর্দা লাগিয়ে দাও, ওজোন স্তরের পর্দা। তাহলে ওজোন গ্যাসের যে পর্দা আছে O3 একটা লেয়ার আছে, এটা কি করছে না, এটা হচ্ছে অতিবেগুনি রশ্মিকে আসতে দিচ্ছে না। এটা কোথায় আছে? স্ট্র্যাটোস্ফিয়ার বলে একটা অঞ্চল আছে, স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলের মধ্যে রয়েছে কি বাবা? ওজোন স্তর। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে O3, ওজোন, অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর, একটু পরে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেওয়া আছে বিশ্ব পরিবেশ দিবস কবে? বিশ্ব পরিবেশ দিবস, দেখো পরিবেশকে বাঁচানোর জন্য সবাই মিলে একটা বিশ্ব পরিবেশ দিবস কল্পনা করেছে, সেটা হচ্ছে 5th জুন। 5th জুন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 5th জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ থেকে প্রশ্ন কিন্তু আসছে, পরিবেশ থেকে প্রশ্ন কিন্তু আসবে। নেক্সট প্রশ্নে চলে এসো। বলেছে অসম্পূর্ণ বাস্তুতন্ত্র কোনটা? এর মধ্যে কোথায় অসম্পূর্ণ বাস্তুতন্ত্র রয়েছে? বলেছে ঝর্ণা, বলছে তৃণভূমি, বলছে সমুদ্রের অন্ধকারাচ্ছন্ন গভীর তল, বলছে মোহনা। উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, সমুদ্রের অন্ধকারাচ্ছন্ন গভীর তল, যেখানে সূর্যরশ্মি ঠিকমতো যেতে পারে না, সেই জায়গায় কি হচ্ছে? সেই জায়গায় অসম্পূর্ণ বাস্তুতন্ত্র তৈরি হচ্ছে, ঠিক সম্পূর্ণ বাস্তুতন্ত্র তৈরি হচ্ছে না। উৎপাদক, সম্পূর্ণ কোনটা হয়? উৎপাদক থাকবে, তার সঙ্গে খাদক থাকবে, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, তারপর বিয়োজক থাকবে। এই তিনটে পার্টি থাকবে, মানে উৎপাদক, তারপর খাদক, তারপর বিয়োজক থাকবে, ঠিক আছে? কিন্তু যাদের এই তিনটে থাকে না তাকে বলি অসম্পূর্ণ। এই সমুদ্রের অন্ধকারাচ্ছন্ন গভীর যে তল, সেখানে সূর্যরশ্মি যেতে পারে না, এর জন্য এখানে কি হচ্ছে? উৎপাদকের সংখ্যা কম হয়, এই জন্য আমরা অসম্পূর্ণ বলি এটাকে, অপশন সি। নেক্সট কোশ্চেন চলে এসো। বলেছে অম্লনাশক ওষুধের মধ্যে কোন যৌগটা থাকে যার জন্য আমাদের বদহজম হলে, অম্বল হলে এটা সারাতে কাজে লাগে? যখন দেখবি বেশি খেয়ে ফেললে বিয়ে বাড়িতে গিয়ে বা কোথাও গিয়ে, তখন দেখবি বদ হজম হয়ে যায়, অম্বল হয়ে যায়, ঢেকুর উঠছে, ঠিক আছে, চুমা ঢেকুর ওঠে, টক জাতীয় ঢেকুর ওঠে, তখন আমরা অ্যান্টাসিড খাই, বিভিন্ন টাইপের অ্যান্টাসিড খাই, সেটাকে নাশ করার জন্য, সেটাকে হজম করার জন্য অ্যান্টাসিড খাই। এই অ্যান্টাসিডের মধ্যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড রয়েছে, যেটা ক্ষার।
আমাদের অ্যাসিড হয়ে গেছে শরীরের মধ্যে, তো আমাদের ক্ষার খেতে হবে। আর এই ক্ষারের মধ্যে কি থাকে? অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। ওষুধগুলোর মধ্যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড খাও, বিভিন্ন রকম গ্যাসের ট্যাবলেট খাও, তার মধ্যে এই ক্ষার থাকে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। এর নাম হচ্ছে AlOH গ্রুপ 2, এটা হচ্ছে ক্ষার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে এসো। দেওয়া আছে তাজমহলের মার্বেল ক্যান্সার আক্রান্ত হচ্ছে। তাজমহলের আজকে উজ্জ্বল ধ্বংস হয়ে যাচ্ছে, তাজমহলের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে। ওপর থেকে শাহজাহান দেখছে, কাঁদছে, তাজমহলের স্যার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে কেন? মমতাজ, ঠিক আছে, ভাবছি মমতাজ কি করা যাবে, আপনারা কিছু করুন, আপনারা ধ্বংস করে দিচ্ছেন। এর কারণ হচ্ছে অ্যাসিড রেন। কি নাম? অ্যাসিড রেন। অ্যাসিড বৃষ্টির দরুন মার্বেলে ক্ষত হয়ে যাচ্ছে। যদি তুমি কমেন্ট বক্সের মধ্যে বলো স্যার অ্যাসিড রেন সম্পর্কে বা ওজোন স্তর সম্পর্কে, যে বললেন স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, এর সম্পর্কে ক্লাস নিয়ে আসুন, পরিবেশের পার্ট, ইম্পর্টেন্ট পার্ট, তো অবশ্যই পরীক্ষার আগে আমি নিয়ে আসবো। তো কমেন্ট বক্সের মধ্যে লিখতে হবে, কমেন্ট বক্সের মধ্যে লিখতে হবে স্যার অ্যাসিড রেন, ওজোন স্তর, ঠিক আছে, এগুলো নিয়ে আসুন, গ্রিন হাউস এফেক্ট এগুলো নিয়ে আসুন, তো নিয়ে আসবো পরিবেশের পার্ট, ঠিক আছে। বিভিন্ন আন্দোলন যদি বলো আমি তো ক্লাসের মধ্যে করিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে মিনামাটা রোগ এর জন্য দায়ী কোন ধাতু? কোন ধাতুর জন্য মিনামাটা রোগ তৈরি হয়? না, মিনামাটা জাপানের একটা শহরের নাম। সেই শহরে প্রথম জলের মধ্যে দেখা দিয়েছিল পারদ। পারদের পরিমাণ এত বেড়ে গিয়েছিল, মার্কারির পরিমাণ এত বেড়ে গিয়েছিল যে ওখানে একটা রোগ দেখা দিচ্ছিল। এই টাইপের রোগ, লোকেরা পঙ্গু হয়ে যাচ্ছিল, লোকেদের মানসিক অবস্থা হারিয়ে ফেলছিল, বিভিন্ন রকম শারীরিক অসুবিধা তৈরি হচ্ছিল, গায়ে সব গোটা লাল লালি সব বেরিয়ে যাচ্ছিল। তো এই সমস্ত রোগ দেখা দিচ্ছিল, যাকে জাপানের মিনামাটা শহরের নাম অনুযায়ী রোগটার নাম রেখে দেওয়া হলো দাদা মিনামাটা রোগ। তো পারদ দূষণের জন্য হচ্ছে, মার্কারি দূষণের জন্য হচ্ছে, এইচজির জন্য হচ্ছে মিনামাটা রোগ। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেওয়া আছে ইটাই রোগ কোন দূষণের জন্য ঘটে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের জন্য আমি HW দিলাম। কমেন্ট বক্সের মধ্যে আমাকে বলবে HW প্রশ্নের উত্তরটা কি হবে, ইটাই রোগের কারণ কি, কমেন্ট বক্সের মধ্যে বলবে। তো আজকে এখানেই আমি শেষ করলাম, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।